নদী না করে দেওয়ার বেশ কিছুদিন পর রায়হান এসেছিল ফজলু মিয়ার কাছে। সব শুনে ফজলু মিয়া বলেছিল, সে সত্যিই আর কাজ করবে না। রায়হান মাথা নাড়ল, না। তুমি তারে রাজি করানোর চেষ্টা করছো? জি। তারপরও করবে না? না। সেই রাতের ঘটনায় সে আপনাকে ভুল বুঝেছে, আমাকেও। ভয়ানক বাজেভাবে নিয়েছে ব্যাপারটা। ফজলু মিয়া আফসোসের স্বরে বলল, আহা, তোমার তো ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি? তুমি তো তারে পছন্দ করতা, আর সে কি না তোমার এমন খারাপ লোক ভাবলো। আপনাকেও তো ভেবেছে। ফজলু মিয়া শব্দ করে হাসল দীর্ঘ সময়, তারপর বলল, আমি তো লোক ভালা না, খারাপ লোক। আমার নামে মামলাই আছে 1 কোটি, মার্ডার কেসও আছে। বলেই আবার হাসলো ফজলু মিয়া, তারপর বলল, এমন লোকরে খারাপ ভাবায় দোষ নাই, আমারটা ঠিকই আছে, দোষ হইছে তোমারটায়। তোমারে খারাপ ভাবা ঠিক নাই। রায়হান কথা বলল না, চুপ করে রইল। ফজলু মিয়া বলল, আর কি খবর? রায়হান বলল, বাকি কাজগুলো কি করব? বাদ দিয়া দাও। বাদ দিয়ে দিব? কি বলেন, এতগুলো কাজ? আমি তো তোমার আর তোমাদের এই মিডিয়ার নাটক বা ফাটকের লোক না, এইগুলা নিয়ে আমার বিশেষ আগ্রহ নাই। তোমার ইচ্ছে হইলে করো। রায়হান কথা বলল না। এই লোকটাকে যে সে খুব পছন্দ করে তা নয়, আবার অপছন্দও করে না। তবে এই রহস্যময় এই মানুষটার প্রতি সে এক ধরনের প্রবল সমীহ অনুভব করে। কে জানে, হয়তো সেটা তার এই রহস্যময়তার কারণেই। তাকে পড়া যায় না, ধরা যায় না বলেই। মানুষকে পড়ে ফেললে, পুরোপুরি বুঝে ফেললে তার সম্পর্কে আগ্রহ যেমন কমে যায়, ভালো লাগাও। ফজলু মিয়ার চারপাশে অদ্ভুত রহস্যময় এক বিভ্রমের চাদর। সেই চাদর সে কাউকে ভেদ করতে দিতে চায় না। ফজলু মিয়া বলল, যাও, আমারে আর বিরক্ত করবা না, আমি এমনিতেই নানা ঝামেলায় আছি। রায়হান বলল, আচ্ছা। সে ঘুরে হাঁটতে গিয়ে আবার ফিরে তাকালো, তারপর বলল, আমার খুব ইচ্ছে হচ্ছিল তাকে আসল ঘটনাটা জানিয়ে দিই। এটা তার জানা দরকার। কারে? নদীকে। ফজলু মিয়া খানিক চুপ করে রইল, তারপর বলল, সব কিছু সবার জানার দরকার নাই, কিছু জিনিস না জানাই ভালো। বলে সামান্য হাসল সে। তার সেই হাসি রহস্যময়। রায়হান তার অর্থ উদ্ধার করতে পারল না। খলিফা আর হেলাল বসে আছে পাশাপাশি। হেলাল বলল, মিয়া ভাইরে চিনছস? কিভাবে চিনব? তোরে না মাজারের ভেতরে নিয়ে গেছিল? মাজারের ভেতর নিয়ে গেলে তারে চেনুন যায়? সে তো আর সবাই রে তার লগে মাজারের ভেতর নেয় না, কাউরে খুব পছন্দ হইলে নেয়। তার মনে হয় তোরে পছন্দ হইছে। তার পছন্দ হইলে কি হয়?
অনেক কিছুই হয়। অনেক কিছু কি? এত অস্থির হইস না। আইসস যখন, তখন আস্তে ধীরে সবই বুঝবি। আপনি বললেই তো হয়। আপনি যদি আগেই বলতে পারেন, তাহলে আমার আর আস্তে ধীরে বোঝানোর দরকার কি? হেলাল হাসলো। সে বিরাট মানুষ। কত বড়? অনেক বড়। রাজা বাদশাহর সমান? রাজা বাদশাহ না, তাই কমও না। বাইরে থেকে দেখা তারে বোঝা যায় না, সে আড়ালের লোক। তার কি খালি মাছেরই ব্যবসা? মানুষ তো নানান কথা বলে, তার নাকি আরো নানান কিসিমের গোপন ব্যবসা বাণিজ্য আছে। তারে সবাই ডারায়, এমনকি পুলিশও। হেলাল খলিফাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলল, তুই কিন্তু সুবিধার লোক না খলিফা। কেন, কি করছি? তোর চোখ আর কানের সাথে মুখও খোলা। মিয়া ভাইয়ের সাথে কাম করতে হইলে খালি চোখ আর কান খোলা রাখতে হয়, মুখ রাখতে হয় বন্ধ। খলিফা চুপ করে রইল। হেলাল বলল, এই কয়দিনে মিয়া ভাইরে কেমনে চিনলি, কেমন চিনলি? খলিফা দাঁত বের করে হাসলো। মানুষ কি এত সহজে চিনুন যায়? হেলাল বা হাতের উল্টো পিঠে খলিফার মাথায় চাটি মেরে বলল, খুব শেহানা হইছস না? শেহানা কি? পাকনা, পাকনা হইছস খুব না? মিয়া ভাই যেমনে বন চটকানা মারছে, পাকনা না হইয়া উপায় কি? ওই দিন ওই মাজারের ভেতরে নিয়ে চটকানা মারছে? কৌতূহলী চোখে বলল হেলাল। বেশি জোরে মারছে? হ, কানে তবদা লাইগা গেছিল। পইরা যাস নাই মাটিতে? না। আপনারও কি মারছিল নি হেলাল ভাই? হেলাল এই প্রশ্নের উত্তর দিল না। খলিফা বলল, তাই ঘটনা কি জানেন? চটকনা খাওনের আগ পর্যন্ত খুব ডর লাগছিল, মাথায় কিছুই ঢুকতেছিল না। কত কিছু যে জিগাইতেছিল, কিন্তু কিছুরই উত্তর দিতে পারতেছিলাম না। কিন্তু যেই চটকানাটা দিল, সাথে সাথেই মনে হইল মাথা পরিষ্কার হয়ে গেছে, সব ক্লিয়ার। তার আগে ওই ঝাপসা আর ধোয়া ধোয়া লাগতেছিল। ওইখানে তো ধোঁয়াই আছিল। মাজারের ভেতরের ঘরটাতে যখন মিয়া ভাই আমারে নিয়ে ঢুকাইলো, দেখি ধোঁয়া উঠতেছে। আন্ধারের মধ্যেই ধোঁয়া দেখা যাইতেছিল। কি আশ্চর্য কাণ্ড কন্ত! ধূপ নাকি? আমি কেমনে কমু? কেন, আপনারে কোনোদিনও হ্যানে নেয় নাই? হেলাল এবারও জবাব দিল না। খলিফা বলল, সে তাজ্জব মানুষ, ভয়ও লাগে আবার ভালোও লাগে। হেলাল মৃদু হাসলো, তারপর বলল, তারে বোঝা বড় দায়। একটা সত্য কথা কর না হেলাল ভাই। কি কথা? আমার আব্বাই গেল কই? সেটা আমি কেমনে বলবো? আপনি তো মিয়া ভাইয়ের সাথে সবসময় থাকেন, সে জানলে তো আপনারও জানানোর কথা। তোর আব্বাই কই সেটা মিয়া ভাই জানবো কেমনে? হেলালের এই কথায় খলিফা আরো বিভ্রান্ত হয়ে গেল। সে বলল, আমি শিওর আমার আব্বাই কথা খালি সেই জানে।
হেলাল কথা বলল না। খলিফা এদিক সেদিক তাকিয়ে সতর্ক ভঙ্গিতে বলল, সবাই কিন্তু কইতেছে আবার সেই খুন করছে, পুলিশে পর্যন্ত কইতেছে। আপনি সত্য কইরা কন তো হেলাল ভাই, আবার এসে খুন করে নাই? খুন করলে পুলিশ তারে ধরে না কেন? পুলিশ অন্য মানুষেরে বইলা বেড়ায় আর তারে ধরে না কেন? এইটা কি কথা? আপনিই তো কইলেন পুলিশেও তারে ডরায়। পুলিশ তারে ভয় পাইব কেন? সে কি আর্মি নাকি? সেইটাই তো চিন্তার বিষয়। সে ডেঞ্জারাস মানুষ। তার আসল বিষয়টা তো আমার বুঝতে হইব। আমি শিওর সেই আমার বাপরে খুন করছে। হেলাল সপাটে চট বসালো খলিফার গালে। খলিফা টিনটিনে কিশোর, সে ছিটকে পড়ে গেল দূরে। তারপর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল হেলালের দিকে। হেলাল বলল, তোর তো ঝামেলা আছে, এত ঝামেলা নিয়ে তো মিয়া ভাইয়ের এত কাছে কেউ যাইতে পারে না, তুই গেলি কেমনে? এটা খলিফার কাছে আশ্চর্যের বিষয়। ফজলু মিয়া লোকটা রহস্যজনক। তার আশেপাশের লোকেরা তাকে ভালো যেমন বাসে তেমনি ভয়ও পায়। এই কদিনে ফজলু মিয়া সম্পর্কে টুকটাক কিছু তথ্য পেয়েছে সে। ফজলু মিয়ার লোকজনের ধারণা তার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে। সেই ক্ষমতার কারণেই সবাই তাকে ভয় পায়, কিন্তু কেউ কিছু বলে না। পুলিশ প্রশাসন থেকে রাজনৈতিক নেতা পর্যন্ত, সদরঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত, কেরানীগঞ্জ থেকে জুরাইন, এই পুরো এলাকা জুড়েই তার একচ্ছত্র আধিপত্য। কিন্তু তার সেই আধিপত্য বাইরে থেকে দেখা যায় না, দেখা যায় ভেতর থেকে। তবে সেই ভেতরে কেউ ঢুকতে পারে না। ভেতরে ঢোকার দরজা ফজলু মিয়া বন্ধ করে রাখে। আশ্চর্য বিষয় হচ্ছে যে ফজলু মিয়া নিজে সেই দরজা খুলে খলিফাকে ভেতরে টেনে নিয়েছে। এই নিয়ে সবার মধ্যে একটা ফিসফাস কানাকানি, তবে প্রকাশ্যে কেউ কিছু বলছে না। এর কারণও অবশ্য আছে। ফজলু মিয়ার কিছু অলিখিত নিয়ম আছে। তার আশেপাশের লোকজন কেবল চোখ দিয়ে দেখবে আর কান দিয়ে শুনবে, কখনোই মুখ দিয়ে কিছু বলবে না। তাদের মুখ থাকবে বন্ধ, ফলে ফিসফাস চললেও তারা সেই মুখে কিছু বলে না। সন্ধ্যায় খলিফাকে ডাকলো ফজলু মিয়া, তার সঙ্গে এলো হেলালও। ফজলু মিয়া বলল, খলিফার সাথে আমার কথা আছে, তুই বাইরে যা। বহু বছর ধরেই ফজলু মিয়ার ছায়াসঙ্গী হেলাল। সে তার সব গোপন খবরই জানে, কিন্তু এই ঘটনা আগে কখনো ঘটেনি। খানিক অবাক হলেও কিছু বলল না সে। ফজলু মিয়া নিশ্চয়ই তার চেয়ে ভালো বুঝে। ফজলু মিয়া খলিফাকে বলল, তোর মা কেমন আছে? যে ভালো। তোর বোন? ভালো। তারা দুইজন নাকি আমারে নিয়ে আজে বাজে কথা ছড়াইতেছে। খলিফা চুপ করে রইল। ফজলু মিয়া বলল, শুনছি পুলিশের কাছেও নাকি গেছিল। যে তয় আপনার নামে কিছু বলতে যায় নাই, গেছিল আব্বার বিষয়ে খোঁজ নিতে। তারা নাকি পুলিশে বলছে আমার কাছে তোর আব্বায় খোঁজ থাকতে পারে। পুলিশ নাকি আমারে জিজ্ঞাসাবাদ করে, এমন কিছু কইছে। খলিফা খানিক চুপ করে কি ভাবলো, তারপর ফট করে কথাটা বলল, পুলিশের কাছে গেলেই কি আর না গেলেই কি, পুলিশও তো আপনারা ভয় পায়। তুই পাস? খলিফা জবাব দিল না।
ফজলু মিয়া বলল, কথা বল, কিছু জিজ্ঞাসা করলে চুপ থাকা আমার পছন্দ না। তোর ভয়ের খবর কি? তোর ভয় গেছে না আছে? খলিফা মাথা নিচু করে বলল, আছে। কম না বেশি? বেশি। শোন, এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে আনন্দ সহজে ছড়ানো যায় না, সহজে ছড়ানো যায় ভয়। বুঝলি? যে তুই একটা কাজ করবি। কি কাজ? এই যে তুই আমারে ভয় পাস, এই ভয়টা তুই তোর মা আর বোনেরও পাওয়াবি। পারবি না? খলিফা কথা বলল না, মাটির দিকে তাকিয়ে চুপ করে রইল। ফজলু মিয়া আচমকা ঘুরে বসল খলিফার মুখোমুখি। তার চোখ টকটকে লাল, কপালের শিরাটা দপদপ করছে। সে তার মোটা সাদাটে জিভ দিয়ে কালো ঠোঁট জোড়া ভেজালো। তারপর গা হিম করা হিস হিসে গলায় বলল, আমি লোক ভালা না খলিফা, আমি খারাপ লোক, খুব খারাপ লোক। খলিফা সেই কথা বুঝল কিনা কে জানে, তবে তার সারা শরীর তীব্র আতঙ্কে শিরশির করে উঠল। সময় দ্রুত যাচ্ছে। শায়লা বেগমের দুশ্চিন্তা বাড়ছে তার চেয়েও দ্রুত। ক্রমশই কেমন রুক্ষ আর বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন তিনি। সেদিন রাতে হঠাৎ ঘটনাটা ঘটল। শায়লা বেগম রান্না শেষে টেবিলে খাবার সাজিয়ে রেখে বাথরুমে গেছেন। গোসল করে খেতে বসবেন। রাতে গোসল করা তার অভ্যাস, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বাথরুম থেকে আর বেরোলেন না তিনি। নদী বার কয়েক ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মিলল না। চিন্তিত নদী দরজায় ধাক্কাধাক্কিও করলো, লাভ হলো না। শেষ পর্যন্ত বাড়িওয়ালাকে খবর দেওয়া হলো। বাড়িওয়ালা লোক নিয়ে এসে দরজা ভেঙে শায়লা বেগমকে বের করলেন। তিনি তখন বাথরুমের মেঝেতে অচেতন হয়ে পড়ে আছেন। তার কপাল কেটে রক্ত বেরোচ্ছে। সেই রক্ত মিশে যাচ্ছে বাথরুমের মেঝেতে জমা পানিতে। দৃশ্যটা ভয়ঙ্কর। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার অবশ্য আশ্বস্ত করলেন যে তেমন গুরুতর কিছু নয়, হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তবে সামনের দিনগুলোতে সতর্ক থাকতে হবে তাকে। ক্রমাগত অনিয়ম আর দুশ্চিন্তায় উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের সমস্যায় ভুগছেন তিনি। দীর্ঘ বিশ্রাম আর যত্ন দরকার তার। বিষয়টা যেন একটা অশনি সংকেতের মতো হয়ে গেল। নানাবিধ ঝড়ঝাপটায় বিধ্বস্ত এই পরিবারটা এবার সত্যি সত্যি শঙ্কিত হয়ে উঠল। বিশেষত নদী। এই ঘটনায় দারুণ ভয় পেয়ে গেল সে। হঠাৎ যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে কি করবে সে? এতদিনে নদী একটা ব্যাপার বুঝেছে। ওই যে বাবা মৃতপ্রায় মানুষ হয়েও শুয়ে আছে বিছানায়, কোনো সাড়া শব্দ নেই, ওজোর আপত্তি নেই, কারোর সঙ্গে কথা বলতে পারে না, কোথাও যেতে পারে না। তারপরও তিনি যেন একটা ছায়ার মতো। তারা ওই পরিচয়টা ধারণ করে। চারপাশের মানুষ, বন্ধু, স্বজন, প্রতিবেশী, এমনকি বাইরের জগতেও ওই মানুষটার উপস্থিতি যেন তাদের অস্তিত্বটাকে নির্ভার সুসংহত করে রাখে। আর মা যদি না থাকেন? নদী আর ভাবতে পারে না। নিতুর ওই অবস্থা, বাবার মৃতপ্রায় জীবন, এসব কিছু একপাশে সরিয়ে রেখেও সে তার কাজটা করে যেতে পারছে। সংসারের হালটা শক্ত করে ধরে রাখতে পারছে। কিন্তু মায়ের কিছু হয়ে গেলে কি করবে সে? এক মুহূর্তে হাল ভাঙা এক জাহাজ হয়ে যাবে এই সংসার।
আর যে জাহাজের হালই নেই, সেখানে নাবিক যত দক্ষই হোক না কেন, তাকে নিরুদ্দেশ ভেসে যেতে হয় ঢেউয়ের টানেই। এতদিনে এসে নদীর মনে হলো, যত যুদ্ধই সে করুক না কেন, মা যত চুপচাপ শান্ত কিংবা আটপৌরে চিন্তার পুরনো মানুষই হয়ে থাকুন না কেন, শেষ অবধি সবার অগোচরে নিভৃতে অনুচ্চারে এই সংসারের হালটা শক্ত করে ধরে রেখেছেন তিনি। তার কিছু হয়ে গেলে তারা কেউ আর পায়ের তলায় দাঁড়াবার শক্ত জায়গাটুকুও পাবে না। সেদিন রাতে সে শায়লা বেগমকে বলল, মা। শায়লা বেগম নামাজ পড়ে অন্ধকারে শুয়েছিলেন। তার মাথাটা একটু ভার ভার লাগছে, গায়ে সামান্য জ্বর। নদী বলল, খুব খারাপ লাগছে? নদী শায়লা বেগমের গালে হাত ছোঁয়ালো, তারপর বলল, তুমি ভালো হয়ে ওঠো মা, তুমি এমন থাকলে আমার আর ভালো লাগে না। শায়লা বেগম তার গালের সঙ্গে নদীর হাতটা চেপে ধরে বললেন, আমি তো ভালোই আছি মা, তুমি ভালো নেই। শায়লা বেগম খানিক চুপ করে থেকে বললেন, তোরা ভালো না থাকলে আমি কি করে ভালো থাকবো? আমরা তো ভালো আছি মা। মারে বলে দীর্ঘশ্বাস ফেললেন শায়লা বেগম। তারপর বললেন, মা হলে আর ভালো থাকা যায় না, সব সময় খারাপ থাকতে হয়। কেন? কারণ মন ছোট হয়ে যায়, সারাক্ষণ ছেলে মেয়েদের জন্য দুশ্চিন্তা করতে হয়। এই দুশ্চিন্তার কোনো শেষ নেই। গাছের পাতাটা একটু জোরে শব্দ করে পড়লেও বুক কেঁপে ওঠে। এই বুঝি আমার সন্তানের কিছু হলো, এই ভয় আর বাকি জীবন কাটে না। বলে একটু থামলেন শায়লা বেগম। নদী হঠাৎ আবিষ্কার করলো মায়ের গালে রাখা তার হাতটা ভিজে যাচ্ছে। সে অস্ফুটে বলল, মা, তুমি কাঁদছো? শায়লা বেগম কথা বললেন না। নিঃশব্দে অন্ধকারে তার গাল বেয়ে নেমে যেতে থাকলো উষ্ণ জলের প্রসবন। নদী দু হাতে মাকে জড়িয়ে ধরল, গালের সঙ্গে গাল চেপে ধরে শুয়ে রইল। শায়লা বেগম ভেজা গলায় বললেন, নিতুর কথা ভাবলে বুকটা ছিঁড়ে যায়, দুনিয়া অন্ধকার হয়ে আসে। আর তোর বাবার ওই অবস্থা, তোর চিন্তা একটু স্থির হতে পারি না। আমি কি করে ভালো থাকবো? নদী কথা বলল না। সে মায়ের দুশ্চিন্তাটা বুঝে, অসুস্থতাটাও। ভেতরে ভেতরে নিজের সঙ্গে রোজ যুদ্ধ করতে হয় তাকে। এই যুদ্ধ থেকে কি করে সে মুক্তি দিবে তাকে? নদী ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙলো গভীর রাতে। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, একটু পর পর ফু দিয়ে দিচ্ছে মাথায়। নদী চোখ খুলল না। এই স্পর্শ সে চেনে, এই ঘ্রাণও। মাঝরাতের গাঢ় অন্ধকারে নদী হঠাৎ একজোড়া রুক্ষ ঠোঁটের স্পর্শ পেল তার কপালে, তারপর গালে। তার আচমকা কেমন কান্না পেয়ে গেল। খুব ইচ্ছে হচ্ছিল উঠে মাকে জড়িয়ে ধরতে, তারপর হাউমাউ করে কাঁদতে, কিন্তু সে তার কিছুই করল না। গুটিসুটি মেরে শুয়েই রইল। শায়লা বেগম আবার জায়নামাজে ফিরে গেলেন, তারপর মোনাজাত ধরলেন। নদী চোখ মেলে তাকালো। অন্ধকারেও সাদা শাড়ি পরা প্রার্থনারত মায়ের অবয়বটা দেখতে পেল সে। শায়লা বেগম মোনাজাতে কাঁদছেন। সেই কান্নায় স্বামী সন্তানের জন্য কি করুণ আকুতি ঝরে পড়ছে
স্রষ্টার কাছে। কি আকুল হয়ে কেঁদে যাচ্ছেন তিনি। নদীর বুকের ভেতরটা অদ্ভুত এক প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। শায়লা বেগম মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন। তারপর ঢুকে গেলেন নিতুর ঘরে। বিষয়টা প্রথম বুঝতে পারল না নদী। সেও পা টিপে টিপে নিতুর ঘরের দরজায় দাঁড়িয়ে রইল। শায়লা বেগম বেশ কিছুক্ষণ নিতুর মাথার কাছে চুপচাপ বসে রইলেন। তারপর একইভাবে দোয়া পড়ে ফু দিতে লাগলেন তার ঘুমন্ত চোখে মুখে। নিচু হয়ে আলতো করে চুমুও খেলেন। ঘুমে অচেতন নিতু কি তা টের পেল? সে কি জানলো এই পৃথিবীর অসংখ্য নিদ্রিত মানুষের মাঝে একজন মাত্র মানুষ তার জন্য বিনিদ্র রাত কাটায়, প্রার্থনায় সমর্পণ করে নিজেকে, কেবল তার জন্য। নদীর হঠাৎ মনে হলো তাতে শায়লা বেগমের কিছু যায় আসে না। এই ভালোবাসা প্রকাশ্যে বা অগোচরে, নিভৃতে বা সরবে একই রকম, কিংবা প্রকাশের চেয়ে গোপনে আরো বেশি সোচ্চার, আরো বেশি তীব্র। সজলের কথাটা হয়তো সত্য নয়। জগতের সব ভালোবাসাই প্রাপ্তির কথা ভাবে না। এই একটি মাত্র ভালোবাসা, এই একটি মাত্র অনুভব, যা নিঃশর্ত ও নিঃস্বার্থ। এই গভীর রাতের অন্ধকারে, এই নীরব নিভৃত ঘরের কোণে, সকলের অগোচরে শুভ্র বসনা ওই নারীর যে স্পর্শ, যে প্রার্থনা, তা আর জগতের কোনো কিছুর সঙ্গেই তুল্য নয়। পরপর আরো কটা দিন কেটে গেলেও ওই রাতটা নদীর ভেতরটা এলোমেলো করে দিল। তাদের দুবোনকে নিয়ে মায়ের দুশ্চিন্তাটা সে বুঝত, কিন্তু সেটা যে এত প্রবল, এত তীব্র, তা সে পুরোপুরি অনুভব করলো সেই রাতে। এবং সে এও জানতো মায়ের এই দুশ্চিন্তার সবচেয়ে বড় উপশমটা তার কাছেই আছে। এই নিয়ে আরো বেশ কিছুদিন ভাবল সে। তারপর হঠাৎই মনে হলো দেরি করার তো আর কোনো কারণ নেই। যে দ্বিধাটুকু তার ছিল তা তো কেটেই গেছে, তাহলে আর দেরি কেন করছে সে? সজল অবশ্য সব শুনে গম্ভীর হয়ে গেল। তারপর বলল, কি বলবো বুঝতে পারছি না। মানে? রীতিমতো চমকে গেল নদী। রেগে যেও না প্লিজ। সজল হাত জোট করে বলল, ঠিক এই মুহূর্তে মানে বিয়ে করার মতো আমার অবস্থা নেই। ইতস্তত করছে সে। বিয়ে করার জন্য কি অবস্থা থাকতে হয়? আমি চাকরি বাকরি কিছু করি না, নিজের মতো থাকি। একটা বোহেমিয়ান লাইফ, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, নিজের কিছু স্বপ্ন আছে, ওগুলো নিয়েও দিনরাত পড়ে আছি। কিন্তু এটা অনেকটা লটারি বা বাজি ধরার মতো ব্যাপার। জেতার চেয়ে যেখানে হারার চান্সই বেশি থাকে, তারপরও আমরা আশায় আশায় ধরতেই থাকি। কি বাজি শুনি? তুমি তো জানো আমি পড়েছি মৃৎশিল্পে। সিরিয়াস ভঙ্গিতে বলতে শুরু করলো সজল। পেইন্টিংয়েও ভালো ছিলাম, কিন্তু আগ্রহটা ছিল পটারি। সবসময় মনে হতো এটা নিয়ে দারুণ কিছু করতে চাই আমি। মাটির নানান উপকরণ দিয়ে এমন সব জিনিস তৈরি করা যায় যে দেশীয় শিল্পে একটা হইচই ফেলে দিবে। তুমি দেখো, মানুষ আজকাল মাটির গহনা থেকে শুরু করে ঘরের শোপিস, ফ্লাওয়ার ভাস, এমনকি রান্নার বাসনকোসনও মাটি খুঁজছে। এটা ফ্যাশনের একটা ট্রেন বা সাইকেল বলতে পারো, চক্রের মতো ব্যাপার। মানুষ তার বড় শেকড় থেকে শেকড়ে যেতে ক্লান্ত হয়ে গিয়ে আবার শেকড়ে ফিরে আসে। এখন সবকিছু এত বেশি প্রযুক্তির, আর্টিফিশিয়াল,
যে মানুষ আর প্রকৃতির স্পর্শ পেতে চায় না। এই জায়গাটাতে জাস্ট কিছু ফিউশন অ্যাডাপ্টেশন করতে পারলে। সজলের চোখ চকচক করছে। জানো, আমি একটা নামও ঠিক করে ফেলেছি। আমার দোকানের নাম হবে মৃত্তিকা মায়া। মাটির চেয়ে এমন মায়াময় কিছু আর আছে? হুম, নামটা সুন্দর না? ধরো প্রথমেই তো আর বড় কোনো শোরুম টোরুম কিনতে পারবো না, নিজেরাই বানাবো। প্ল্যান ছিল কোনো একটা ফুটপাতেই বসে যাব, তারপর ধীরে ধীরে। তাহলে শুরু করছো না কেন? সজলকে থামিয়ে দিয়ে খুবই নির্বিকার ভঙ্গিতেই কথাটা বলল নদী। সজলের কিছু করা না করা নিয়ে সে মোটেই ভাবিত নয়। সজল যাই করুক না কেন তাতেই তার পূর্ণ সমর্থন রয়েছে। শুধু সে তাকে একটু আগলে রাখলেই হবে, খানিক যত্ন করলেই হবে। এর চেয়ে বেশি কিছু চায় না সে। বাকিটা সে নিজেই শুরু করবে। সজল যে খুব উপার্জনশীল সংসারী স্বামী হবে এটা নদী আশাও করে না। করব। আমরা আসলে একজন ইনভেস্টর খুঁজছি। ছোট আকারে শুরু করতেও একটা ইনভেস্টমেন্ট তো লাগবে। ওটা ম্যানেজ করার চেষ্টা করছি, হয়ে গেলেই তো শুরু করে ফেলব। আমরা কারা? আমরা কয়েকজন বন্ধু। বন্ধুরা মিলে নয়, কাজটা করবে তুমি একা। একা? কিভাবে? সজল প্রায় আটকে উঠল। এত টাকা আমি কোথায় পাবো? আমি দেব। তুমি দেবে মানে? আমি দেব মানে আমি দেব। কেন? আর তোমার টাকাই বা আমি কেন নেব? কারণ আমি তোমার স্ত্রী। স্ত্রী মানে? ওয়াইফও বলতে পারো, মানে বিয়ের পর তো তাই হয় নাকি? আর তখন তুমি আর আমি বলে আলাদা কিছু তো থাকছে না, ওটা আমরা হয়ে যাচ্ছে। সো এ নিয়ে আর কথা নয়। সজল আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগেই নদী তাকে থামিয়ে দিল। তারপর বলল, একটা সময় পর জীবন ভাগাভাগি করে নিতে হয়। প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বেদনা, যুদ্ধ, সব। আমরা সেই জীবনটা শুরু করতে যাচ্ছি। এখন এমন করলে চলে সজল? সজল কথাটা বলল না, তবে নদীর প্রস্তাবটা যেন সে মেনেও নিতে পারছে না। নদী বলল, এটা নিয়ে তোমাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে না? হয়তো আমি তোমাকে ঠিকঠাক সময় দিতে পারবো না, হয়তো রাত করে বাড়ি ফিরবো, হয়তো আরো অনেক কিছুই হবে। সেগুলো তুমি মেনে নিবে না? কেন নেব না? ওটা তো তোমার প্রফেশন, তোমার ভালো লাগার জায়গা। এটাই, এই বোঝাপড়াটাই দরকার। সম্পর্কে সবচেয়ে বড় বিষয় হলো, বড় ভুলটা কি জানো? সজল তাকালো। নদী বলল, সবাই ভাবে সম্পর্কে সব ক্ষেত্রে দুজনের সমান কন্ট্রিবিউশন থাকতে হবে। আমি যেমন তার জন্য এটা করেছি, ওটা করেছি, সে কেন করবে না? সবকিছু সমান সমান হতে হবে। সবাই মনে করে এতেই বুঝি সম্পর্কটা ভালো থাকে, কিন্তু বিষয়টা তো তা নয়। দুজনের পক্ষে কখনোই সবকিছুতে সমান কন্ট্রিবিউশন করা সম্ভব নয়। হয়তো কোথাও একজন 60 ভাগ করলো, অন্যজন 40। আবার অন্য কোথাও হয়তো একজন মাত্র 10, অন্যজন 90। কিন্তু এই দুজনেরটা মিলেই 100 ভাগ সম্পর্ক। এখানে 50-50 কোনো কিছুই হয় না। মানুষ তো আর
প্রোগ্রামড কোনো সফটওয়্যার বা যন্ত্র নয়, ফলে একদম এক জায়গায় দুজনের সমান সক্ষমতা কিংবা সহনশীলতাও হতে হবে না। আর এটাই স্বাভাবিক, তাই না? নদী থামলেও সজল কথা বলল না। এই নদীকে যেন সে নতুন করে দেখছে, শান্ত গভীর। নদী বলল, আমি আমার সাধ্যমতো সবটুকু করব। তুমি কেবল যেখানে আমার কমতি থাকবে, অক্ষমতা থাকবে, সেটুকু তোমার সক্ষমতায় পূরণ করে নিও। এমন মায়াবন ভঙ্গিতে কথাটা বলল নদী যে সজল আলতো হাতে তার গাল ছুঁয়ে দিল। তারপর বলল, তুমি আজ অন্যরকম। অন্যরকম কেমন? নদীর মতন। আমি তো নদী, সত্যিকারের নদী। আমি কি তবে মিথ্যেকারের নদী? নদী গাল ফুলালো। আহা না, নদী যেমন শান্ত, স্নিগ্ধ, সুন্দর এবং গভীর, আজকের তুমি তেমন। নদীর হঠাৎ মন ভালো হয়ে গেল। সজল মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলে, তখন সকলের চোখ এড়িয়ে টুক করে তাকে চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করে। এখনো করছে, কিন্তু তারা এখন দাঁড়িয়ে আছে শাহবাগের মাঝখানে সড়ক দ্বীপে। চারপাশে অজস্র মানুষ, সন্ধ্যার অফিস ফেরত মানুষের ভিড়, ব্যস্ত শহর। এখানে সে সজলকে চুমু খাবে কি করে? নদীর হঠাৎ মনে হলো, যখন তখন সজলকে চুমু খেতে হলেও তাকে দ্রুত বিয়ে করতে হবে। সংগঠনটির নাম পথপুষ্প। ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে। কমলাপুর রেল স্টেশনের পাশে তাদের একটা স্কুলও আছে। সেই স্কুলে নিতু বাচ্চাদের পড়ানোর একটা কাজ পেয়ে গেল। এমন নয় যে সেখানে সে অনেক পয়সা কড়ি পাবে, তবে তার নিস্তরঙ্গ জীবনে এ যেন খানিক ছন্দময় স্পন্দন। দমবন্ধ অন্ধকার ঘরের গুলিতে এক চিলতে আলো, খানিক ফুরফুরে সতেজ হাওয়া। প্রথম দিন গিয়েই মন ভালো হয়ে গেল নিতুর। সত্যি সত্যি স্কুল ঘর জুড়ে যেন ফুলের মেলা বসেছে। টুকটুক লাল জামা পরা শিশুগুলো প্রজাপতির মতো ছুটে বেড়াচ্ছে। স্কুলের পরিচালকের নাম আকিব। আকিব নিতুর সমবয়সী, তবে তাদের পরিচয়টা বেশ আগের। স্কুল স্কাউটিং এর সঙ্গে যুক্ত ছিল তারা। সেখানেই পরিচয় বলতে খানিক কথা, পরস্পরকে জানা, এরপর ফোনে খোঁজ খবর নেওয়া, মেসেজ আদান প্রদান, এর বেশি কিছু না। পরে অবশ্য যোগাযোগটা কমে এসেছিল। এসএসসি পরীক্ষা, কলেজে ভর্তি, নতুন বন্ধু বান্ধব, নানাবিধ সম্পর্ক সংযোগে ধীরে ধীরে সেই যোগাযোগটা একদম নাই হয়ে গিয়েছিল। নিতু বলতে গেলে ভুলে গিয়েছিল আকিবের কথা। সেই আকিব হঠাৎ কোথা থেকে উদয় হলো কে জানে। সে সেদিন ফোন করে বলল, নিতু বলছেন? নিতু নিরাসক্ত গলায় বলল, কে? আকিব। আকিব? পাল্টা প্রশ্ন করলো নিতু। এই এতদিন পরে আকিবকে তার চেনার কথা নয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই আকিবকে চিনতে পেল সে। খানিকটা কৌতূহলাই গলায় বলল, স্কাউটের আকিব, রাইট? আকিব হাসলো। তার হাসি সুন্দর, জলের কলরোলের মতো। সে বলল, আই এম সারপ্রাইজড। আমিও। কতদিন পর? আই জাস্ট কান্ট বিলিভ ইট। কি মনে করে এতদিন পর? আরে শোনো কি হয়েছে। সেবার স্কাউটের ওই কনফারেন্স থেকে সবাইকে নোটবুক দিয়েছিল, মনে আছে? মনে আছে। সেখানে সবার নাম্বার লিখে রেখেছিলাম আমি, কিন্তু পরে নোটবুকটা হারিয়ে ফেলি। কত যে খুঁজেছি,
তারই উত্তর নেই। আজ হঠাৎই পেয়ে গেলাম। তারপর থেকে এক নাগাড়ে সবাইকে ফোন করে যাচ্ছি। তবে মজার ব্যাপার কি জানো? কি? একমাত্র তুমি সাথে সাথে চিনতে পেরেছো, আর কেউ পারলো না। আহারে, বলে কৃত্রিম দুঃখ প্রকাশ করলো নিতু। তোমার পাখিটা এখন আছে? প্রসঙ্গ পাল্টালো আকিব। নিতু কপাল কোঁচকালো। কোন পাখি? ময়না। তোমার বাবা কোথা থেকে যেন এনেছিল, মনে নেই। কথা বলতে পারত, তোমাকে বলতো লিচু। নিতু হঠাৎ হাসলো। তার মনে পড়েছে সে বলল হেই, ও নিতু বলতো, কিন্তু পুরোপুরি উচ্চারণ করতে পারতো না বলে মনে হতো লিচু বলছে। তোমাকে আমরা এটা নিয়ে খুব খেপাতাম, মনে আছে? থাকবে না আবার? কোন কুক্ষণে যে সবাইকে ওই গল্প বলতে গিয়েছিলাম। একবার আমাদের টিম লিডার শফি স্যার বলল, উই শ্যাল ওভারকাম গানটা তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো গাইতে পারবে? এক ছেলে দাঁড়িয়ে বলল, লিচু স্যার, লিচু সবচাইতে ভালো গান গায়, মনে আছে? স্যার বুঝতে না পারে ফের জিজ্ঞেস করলেন। সবাই তখন একযোগে বলতে লাগলো, লিচু লিচু লিচু, মনে আছে? ভয়াবহ, বলে হাসতে লাগলো নিতু। স্যার তো হতভম্ব, হচ্ছেটা কি এসব? আমি তখন দাঁড়িয়ে খুব নিরীহ গলায় বললাম, না মানে স্যার, এখন তো লিচু সিজন, বাজারে নতুন লিচু এসেছে, তো সবাই বলছে সেটা না খাওয়ানো অব্দি কেউ গান গাইবে না। কি সব দিন যে ছিল, তাই না? Those colorful days. কতদিন পর এভাবে হাসলো নিতু সে জানে না, তবে তার বুকের ভেতর বন্ধ থাকা দরজা জানালাগুলো যেন এক এক করে খুলে যেতে লাগলো। খানিক আলো হাওয়ায় স্যাঁতসেঁতে ভাবটা দূর হতে লাগলো। আকিব বলল, একদম। তারপর নিতুকে চমকে দিয়ে হঠাৎ ভরাট গলায় গাইল, সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানান রঙের দিনগুলি। নিতু অবাক হয়ে গেল। আকিব গান গায় সে জানতো, কিন্তু সেটা যে এত ভালো তা সে জানতো না। আকিব থামতেই বলল, থামলি কেন? অন্য কোনো দিন গাইবো বলে। আর অন্য কোনো দিন তোমার সাথে আবার কবে কথা হয় কে জানে। আকিব কি ভাবলো, তারপর হঠাৎ বলল, তুমি চাইলে রোজই দেখা হতে পারে। রোজ? কিভাবে? অবাক হলো নিতু। আকিব তখনই স্কুলে পড়ানোর প্রস্তাবটা দিল। নিতু খানিক ভাবলো, আর ভাবতে গিয়ে মনে হলো এই সময়ে তার জন্য এর চেয়ে ভালো কোনো সুযোগ আর হয় না। সে দুদিন বাদেই স্কুলে যেতে শুরু করলো। বিকেলের দিকে ঘন্টাখানিকের ক্লাস, সপ্তাহে 3 দিন। কিন্তু দিন কয়েক যেতেই নিতুর মনে হতে লাগলো যদি রোজ আসা যেত। আকিব মানব হিসেবে দুর্দান্ত, অসম্ভব প্রাণশক্তি তার। মন খারাপ করে থাকা কাছের মানুষ কিংবা থমথমে 4-5টা মুহূর্তেই ঝলমলে করে দেওয়ার অদ্ভুত ক্ষমতা তার আছে। নিতু যতক্ষণ আকিবের কাছাকাছি থাকে ততক্ষণই তার মনে হয় এই বুঝি চড়ুই পাখির ডানায় ফুরুত করে উড়ে গেল সময়। অথচ এতদিন কি ভয়ঙ্কর স্থির স্থবির এক সময় না সে কাটিয়েছে। শুধু আকিবই নয়, এই স্কুলটাকে এত বেশি প্রাণবন্ত আর উজ্জ্বল মনে হয় নিতুর। চারপাশে যেন ফুল পাখিদের মেলা। শিশুগুলো যখন সীমাহীন উচ্ছ্বাসে মেতে উঠে তখন কি যে ভালো লাগে তার।
এ যেন এক রঙিন ফুলের বাগান। এখানে পাখিদের অবিরাম কলকাকুলিতে মুখরিত জীবন জগৎ। নিতুর আজকাল ইউনিভার্সিটির ক্লাস করতে ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। সে সারাক্ষণ অপেক্ষায় থাকে কখন স্কুলের সময় হবে, আর রোজ সন্ধ্যের দিকে মন খারাপ হতে থাকে। কেন এমন টুক করে সন্ধে নেমে আসে, সময়টা চলে যায়। মাসখানেক পর নিতুর মনে হতে লাগলো ক্লাসগুলো যদি আরো লম্বা হতো, কিংবা আরো বেশি সময় ধরে ওখানে থাকতে পারতো সে। বাচ্চাগুলো যখন ক্লাস জুড়ে হই হুল্লা করে, খিলখিল করে হাসে, খুনসুটি করে, নিতু তখন অদ্ভুত ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। সেদিনও এমন তাকিয়েছিল। সেই মুহূর্তে আকিব এলো। সে এলো নিতুকে চমকে দিয়ে। নিতুর চোখের সামনে হাত নাড়িয়ে হঠাৎ করে বলল, হে, কি হয়েছে? নিতু প্রায় কেঁপে উঠে ফিরে তাকালো। কি হবে? কখন থেকে তোমাকে ডাকছি। কখন? নিতু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। অনেকক্ষণ, কিন্তু তুমি শুনছিলেই না। এক দৃষ্টিতে তাকিয়ে আছো। কি হয়েছে তোমার? শরীর খারাপ? না। মন খারাপ? আরে না। তাহলে কাঁদছো যে? কাঁদছি। ভারী অবাক হলো নিতু। তোমার চোখে পানি। আকিব মৃদু গলায় বলল। নিতু থতমত খেয়ে যাওয়া ভঙ্গিতে ওড়নায় চোখ মুছতে মুছতে বলল, তোমাদের এখানকার চকগুলো কেমন যেন, খুব ভঙ্গুর। বোর্ডে লিখতে লিখতেই ভেঙে গুঁড়ো হয়ে যায়, তারপর বাতাসে ভাসতে থাকে। চোখে লাগলে খুব জ্বালা করে চোখ। দেখছো না কেমন লাল হয়ে আছে? আকিব দেখেছে কিংবা দেখেনি, সে নিতুর দিকে অপলক তাকিয়ে রইল। তারপর বলল, বাসায় যাবে না? চলো আমি পৌঁছে দিই। কেন? আমি একা যেতে পারবো তো। তাতে কি? নিতু আর আকিব সেদিন একসঙ্গে বাড়ি ফিরল। আকিব অবশ্য ঘর অবধি এলো না, নিজ থেকেই চলে গেল। তবে বহুদিন পর ওই সন্ধ্যাটা কি যে ভালো লাগলো নিতুর। আকিব কবিতার মতো কথা বলে। সে বলল, মন খারাপ হলে কি করতে হয় জানো? কি? হিজল গাছের তলায় বসে থাকতে হয়। মানে? মানে ছোটবেলায় আমার খুব প্রিয় একটা হিজল ফুলের গাছ ছিল পুকুর পাড়ে। রোজ ভোরে ঘুম থেকে উঠে আধ বোঝা চোখে আমি সেই হিজল তলায় বসে থাকতাম। রেশমের মতন ফুলের গাছের নিচটা কার্পেটের মতন হয়ে যেত। পায়ের তালুতে লাগতেই শিরশির করে উঠত শরীর। তারপর পুকুরের পানিতে যখন মুখ ধুতে যেতাম, দেখতাম পুরো পুকুর ছেয়ে আছে ফুলে ফুলে। কি যে সুন্দর! মনে হতো আস্ত একটা ফুলের পুকুর ওটা। আমি দু হাতে সেই ফুল সরাতেই তার নিচ থেকে যেন শিশুর হাসির মতন খিলখিল করে হেসে উকি দিত টলটলা স্বচ্ছ জল। সেই জলের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতাম আমি। কেন? কারণ ওই জলে আমার মুখ দেখা যেত। আমি ওটাকে বলতাম জলের আয়না। তো সেই জলের আয়নায় ভেসে উঠা আমার মুখের চারপাশ জুড়ে ভেসে থাকতো অজস্র হিজল ফুল। কি অপার্থিব সুন্দর, আমি তোমাকে বোঝাতে পারবো না। এর চেয়ে সুন্দর কিছু আমি আর কখনো দেখিনি। এখনো যখন মন খারাপ হয়, কিছু ভালো লাগে না, আমি তখন চুপি চুপি সেই হিজল ফুলের গাছ, সেই পুষ্প পুকুর, সেই স্বচ্ছ জলের আয়নার কাছে ফিরে যাই।
তারপর আর সব ভুলে সেখানে ডুবে থাকি। এখনো আছে সব আগের মতোই? হুম, কিছুই নেই। গাছটা কবেই কেটে ফেলা হয়েছে, পুকুরটাও ভরাট হয়ে গেছে। তাহলে তুমি যে বললে এখনো মন খারাপ হলে ওখানে গিয়ে বসে থাকো। থাকি তো, বলে রহস্যময় ভঙ্গিতে হাসল আকিব। কিভাবে? কল্পনায়। মানে কি? মানে বলে একটু থামলো আকিব, তারপর বলল, মানে হচ্ছে আমাদের প্রত্যেকের বুকের ভেতরই নিজের একটা জগৎ থাকে, কেবল একার। কেউ সেটার খোঁজ পায়, কেউ পায় না। পায় না। যে পায় সে তার চারপাশের পৃথিবীর এত জঞ্জাল, এত জটিলতা, দুঃখ, কষ্ট, হতাশা থেকে খানিক অবসর পেতে তার নিজের ওই কল্পনার জগৎটাতে ঢুকে যেতে পারে। খোলা মাঠেও শামুকের মতন আচমকা খোলস বন্ধ করে একা হয়ে যেতে পারে। আর ওই জগৎটার অধীশ্বর সে নিজেই। সেখানে আর কারো কোনো প্রবেশাধিকার নেই, দুঃখ, কষ্ট, যন্ত্রণারও না। আকিবের কথাগুলো এত ভালো লাগছিল নিতুর, সে ভাবছিল আর কখনো কিছু ভালো লাগবে না তার, কখনো আর মন খুলে হাসতে পারবে না সে। অন্তুও কম চেষ্টা করেনি, এখনো করছে। প্রবল এক অপরাধবোধ থেকে প্রতিটি মুহূর্তে সে চেষ্টা করে যাচ্ছে নিতুকে খানিক আনন্দ দিতে, আগের মতো আলো ঝলমলে করে তুলতে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। অথচ মাত্র কদিনেই আকিব যেন সবকিছু অন্যরকম করে দিতে লাগলো। সেই অন্যরকমটা বড় ভালো লাগে নিতুর। একটু একটু করে যেন ক্রমশই নিজেকে ফিরে পেতে লাগলো সে। ওই স্কুলের সময়টুকু, ফেরার পথে মাঝে মাঝে আকিবের সঙ্গ, তার গল্প, আড্ডা, ভাবনা ক্রমশই যেন ফিরিয়ে দিতে লাগলো পুরনো নিতুকে। ধূসর হয়ে যাওয়া জীবনের পাতাটা ক্রমশই আবার সবুজ হয়ে উঠতে লাগলো, কিন্তু সেখানেও আলগোছে সযতনে যেন লেগে রইল গভীর বিষণ্ণতার ছাপ। ওই ছাপটা সবাই দেখতে পায় না, কেউ কেউ পায়। আকিব সেই কেউ কেউর একজন, তবে সে কখনো সেটা নিতুকে সরাসরি জিজ্ঞেস করে না, কারণ সে জানে সবারই খুব ব্যক্তিগত কিছু গল্প থাকে, অনুভব থাকে। যতক্ষণ না সে নিজে তা কাউকে বলতে চায়, ততক্ষণ অবধি সেটা জানতে চাওয়া ঠিক নয়। এই পরিমিতি বোধটুকু আকিবের আছে। হয়তো এ কারণেই আকিবের সঙ্গ ভালো লাগে নিতুর। হুটহাট দেখা করতে ইচ্ছে হয়, কথা বলতে ইচ্ছে হয়। সেদিন অন্তু হঠাৎ বলল, আজকাল কি তুই খুব ব্যস্ত? কেন? ক্লাস শেষ হতে কখন কোন ফাঁকে চলে যাস টেরই পাই না। টের পেতে হবে কেন? আমাদের বাড়ি ফেরার পথ তো এক নয় যে একসাথে যেতে হবে। কি? কথাটা যেন বিশ্বাস হলো না অন্তুর। আমাদের ফেরার পথ তো এক নয়। নিতু কথাটা খুব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কিন্তু অন্তু হঠাৎ থমকে গেল। এটা সত্যি যে নিতুর সঙ্গে তার আগের সেই সম্পর্কটা আর নেই। এখন যেটি আছে সেটি ঠিক বন্ধুত্বও নয়, প্রেমও নয়। এ যেন ক্লাসের সবচেয়ে উপেক্ষিত গুরুত্বহীন ছেলেটির কারণে অকারণে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েটির গায়ে পড়ে উপকার করতে আসা। এতে মেয়েটির কিছু যায় আসে না। নেহাত ভদ্রতা বশেই সে সেই উপকারটা যতটা সম্ভব গ্রহণ করে। প্রয়োজনে ডাকে, প্রয়োজন না হলে ডাকে না। এটা তার ইচ্ছা অনিচ্ছা, প্রয়োজন অপ্রয়োজনের উপর নির্ভর করে। কিন্তু ছেলেটার কিছু বলার নেই। সে বরং উৎকর্ণ হয়ে অপেক্ষা করে।
ফের কবে মেয়েটা তাকে ডাকবে, সে আবার প্রয়োজনীয় হয়ে উঠতে পারবে। এসবই অন্তু টের পায়, আর টের পায় বলেই ভেতরে ভেতরে তীব্র এক যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। নিতু তার সঙ্গে কখনো দুর্ব্যবহার করেনি, ওই ঘটনার পরও না, এমনকি রাগ, ঝগড়া কিংবা অভিমানও না। কিন্তু অন্তু জানে এমন নির্বিকার হয়ে যাওয়ার চেয়ে সেই বোধহয় ভালো ছিল। নিতুর উত্তরটা তাই খুব আহত করলো তাকে। যত যাই হোক, নিতু আশ্চর্য রকম শান্ত আর স্বাভাবিক আচরণই করত তার সঙ্গে। সেখানে গ্রহণ না করলেও প্রত্যাখ্যান ছিল না। কিন্তু আজ তার ওইটুকু কথা টের পেতে হবে কেন? আমাদের ফেরার পথ তো এক নয়। অন্তুর বুকের ভেতর কোথায় যেন চিনচিনে চোরা যন্ত্রণার এক সুই বিধে দিতে লাগলো। সে বলল, পথ এক না হলে কি একসাথে ফেরা যায় না? নিতু ভাবলেশহীন গলায় বলল, এত জটিল জটিল কথার তর্ক আমার ভালো লাগে না রে অন্তু। শোন, আমি একটা কাজ পেয়েছি। স্ট্রিট চিলড্রেনদের নিয়ে একটা স্কুল আছে কমলাপুরের দিকে। ক্লাস শেষে আমি ওদের পড়াই। এবার হলো তোর? অন্তু যতটা সম্ভব আগ্রহ নিয়ে বলল, তাই নাকি? এটা কিন্তু খুব ভালো হয়েছে। বাচ্চাদের সাথে সময় কাটানোটা সত্যিকারের কোয়ালিটি টাইম। আমায় নিবি একদিন? নিতুর ইচ্ছে ছিল না, কিন্তু নাছোড়বান্ধা অন্তুকে এড়ানোর কোনো উপায়ও সে জানে না। ফলে সেদিন ক্লাস শেষে নিতুর সঙ্গে পথপুষ্পের স্কুলে গেল সেও। সেখানে তাকে আকিবের সঙ্গে পরিচয়ও করিয়ে দিল নিতু। ক্লাস শেষে অন্তু বলল, চল নিতু, সন্ধে হয়ে আসছে। তারা হেঁটে স্কুল কম্পাউন্ড থেকে বের হচ্ছিল। আকিব তখনও স্কুলের কেয়ারটেকারকে কিছু বুঝিয়ে দিচ্ছিল। নিতু বলল, দাঁড়া একটু, আকিব আসুক। আকিব এলো, তবে সে আশা অন্তুর জন্য সুখকর কিছু হলো না। আকিব এসেই চট করে বলল, অন্তু, আমরা যাচ্ছি তাহলে, আবার দেখা হবে। অন্তু অবাক গলায় বলল, তোমরা কে কে? আমি আর নিতু। অন্তু হকচকিত ভঙ্গিতে বলল, কোথায় যাচ্ছ তোমরা? আমি নিতুকে ওর বাসায় পৌঁছে দিয়ে তারপর যাব। তুমি তো অন্যদিকে যাবে। যাও তাহলে। তোমার বাসা কোথায়? অন্তু ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। আকিব হাসলো, না, আমার আর নিতুর বাসা একদিকে নয়, কিন্তু বুঝতেই তো পারছো, এই সন্ধ্যাবেলা ও একা একা অত দূর যাবে। আমার তো এই সময় তেমন কোনো কাজ থাকে না, এজন্য মাঝে মাঝে ওকে বাসায় পৌঁছে দিয়ে তারপর আমি যাই। অন্তু আর কথা বলল না, তবে নিতুর দিকে তাকিয়ে রইল সে। নিতু সেই একই ভাবলেশহীন গলায় বলল, যাই তাহলে অন্তু, কাল দেখা হবে। অন্তু কিছু বলল না, সে ঠায় দাঁড়িয়ে রইল, চুপচাপ, একা, স্তব্ধ। তখন সন্ধ্যার আকাশে দিগন্তে লাল আভা ছড়াচ্ছে। ওই আভাটুকুর দিকে তাকিয়ে রইল সে নির্নিমেষ। কতক্ষণ জানে না, তবে অন্তুর হঠাৎ মনে হলো সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। যেন তার বুকের বাঁ পাশে ক্রমশই ভারী হয়ে ওঠা হৃৎপিণ্ডটার ওজন আর বইতে পারছে না সে। রিকশার ফুরফুরে হাওয়ায় নিতুর চুলগুলো উড়ে আসছিল আকিবের মুখে। আকিব অবশ্য সরাজ ছিল না। একটা মোহনীয় মিষ্টি গন্ধ তাকে আচ্ছন্ন করে রেখেছে। সে সেই গন্ধটা বুক ভরে টেনে নিচ্ছে। নিতু বলল, আমি সপ্তাহে আরো 2টো ক্লাস নিতে চাই। আরো 2টো? অবাক হলো আকিব। তার মানে 5 days in a week? কি বলছো তুমি?
সময় ম্যানেজ করতে পারবে? নিতু ম্লান হাসলো। আমার অফুরন্ত সময়, কতভাবে চেষ্টা করি তবুও ফুরায় না। সময় কখন প্রলম্বিত হয় জানো? জানি। কখন? যখন জীবন থমকে যায়, সময় তখন দীর্ঘ মনে হয়। তোমার জীবন থমকে গেছে? নিতু জবাব দিল না। আকিব বলল, বলতে চাও না? নিতু মৃদু কণ্ঠে বলল, আজকাল মনে হচ্ছে আবার চলতে শুরু করেছে। তো চলতে শুরু করলে আর থমকানোর কথা বলে লাভ কি? তার চেয়ে না হয় আরো গতিশীলতাই হোক। তার মানে স্কুলের সময়টা তোমার ভালো কাটছে? খুব। কেন বলো তো? কি কেন? মানে ওই রকম একটা ভাঙাচোরা স্কুল, বাচ্চাগুলো সেই অর্থে ওয়েল বিহেভ না, সারাক্ষণ হই হুল্লা, চিৎকার চেঁচামেচি। ওখানে তোমার কি কারণে ভালো লাগছে? নিতু সঙ্গে সঙ্গেই জবাব দিল না। তার খুব ইচ্ছে হচ্ছিল আকিবকে সেই কথাটা বলে, তার জীবনের সবচেয়ে অন্ধকার যন্ত্রণার গল্পটা, কিন্তু সে বলল না। এই কথা কখনোই কাউকে বলতে চায় না সে। কিছু অনুভূতি কেবল একার, তা সে আনন্দের হোক কিংবা যন্ত্রণার। এই অনুভূতি কাউকে বোঝানোর ক্ষমতা মানুষের থাকে না। সে বলল, আমার বাচ্চাদের ভালো লাগে, ওদের ওই হই হল্লা, ওই চিৎকার, শরগোল, ওইটাই আমার ভালো লাগে। আর কিছু না? আর কি? আকিবের খুব ইচ্ছে হচ্ছিল জিজ্ঞেস করতে তার সঙ্গ নিতুর ভালো লাগে কিনা। নিতু কি কেবল ওই শিশুদের জন্যই রোজ ওখানে যেতে চায়, নাকি আকিবও একটা কারণ? কিন্তু শেষমেশ কেন যেন ওই কথাটা জিজ্ঞেস করতে পারল না। তবে ওই যে নিতুর থমকে যাওয়া জীবন, ওই জীবনের গল্পটা খুব ভাবায় তাকে। সে স্পষ্ট টের পায়, খুব যত্ন করে কিছু একটা নিজের ভেতর আড়াল করে রাখার চেষ্টা করে নিতু। সে কিছু একটা প্রবল বিষাদের, ভয়াবহ যন্ত্রণার। কিন্তু কি সেটা? রিকশা থেকে নামার সময় নিতুর হাত ধরল আকিব। ইচ্ছে করে যে ধরেছে তা নয়, নিতু অন্ধকারে নামতে পারছিল না বলেই ধরা। তবে আকিবের হঠাৎ মনে হলো এই হাতটা আরো দীর্ঘ সময় ধরে রাখতে চায় সে, যতটা সম্ভব দীর্ঘ সময়। ফেরার পথে একা রিকশায় কেমন অস্থির হতে লাগলো তার। শীতের সন্ধ্যার মতো বিষণ্ণ। এই বিষণ্ণতা কিংবা অস্থিরতার কারণ পুরোপুরি স্পষ্ট নয়। তবে বাসায় ফিরতে ফিরতে আকিবের আচমকা মনে হলো দীর্ঘ সময় নয়, নিতুর ওই হাতটা সে এক জীবনের বাকিটা সময়ের জন্যই রাখতে চায়, ছাড়তে চায় না কখনোই। অন্তুর ফোনটা এলো রাতে। তার কণ্ঠ শান্ত স্থির। আকিব ফোন ধরেই বলল, হ্যাঁ অন্তু, বল। অন্তু বলল, কি করছিস? এই তো ফিরে খেলাম, শুয়ে পড়ব। এত তাড়াতাড়ি? খুব ভোরে বেরোতে হবে। কেমন যাচ্ছে স্কুল? আমার নাকি নিতুর? নিতুর। তোর স্কুল তো তোর ভালোই যাবে, নিতুর কেমন যাচ্ছে সেটা হলো ইম্পর্টেন্ট। তুই তো জানিসই কেন আমি তোকে বলেছিলাম নিতুকে ফোন করে স্কুলের কাজটা দিতে। কিন্তু এক্সাক্ট ঘটনাটা বলিসনি তুই, জাস্ট বলেছিলে ও তোর খুবই ভালো বন্ধু। পার্সোনাল কিছু বিষয় নিয়ে খুবই আপসেট সে। আমি যেন ফোন করে স্কুলের কাজটাও ওকে দিই, তাহলেও খুব ব্যস্ত থাকবে। হয়তো এতে তার আপসেটনেসটা কিছুটা কাটবে, কিন্তু এটা তাকে ঘুণাক্ষরেও জানানো যাবে না যে তুই আমাকে বলেছিস ফোন করে ওকে কাজটা দিতে। আমি চাইনি যে ও জানুক তুই আমার কারণেই ওকে কাজটা দিয়েছিস।
কেন? তেমন কোনো কারণ নেই। আসলে ও চায় না ওর পরিচিত কেউ ওর জন্য কিছু করুক। আমিও কিন্তু অপরিচিত না, বলে হাসলো আকিব। তোর সাথে যেমন আমার ডিবেট করতে গিয়ে পরিচয়, ওর সাথে পরিচয় স্কাউট করতে গিয়ে। এটা বরং ভালোই হয়েছে। তোর সাথে যদি ওর একদমই পরিচয় না থাকতো, তাহলে তুই এভাবে হঠাৎ ফোন করে কাজ দেওয়ার কথা বলে ও কখনোই কাজটা করতো না। তা অবশ্য ঠিক। তাছাড়া আমরা কমন ফ্রেন্ড ছিলাম না বলেই ও জানতো না যে তুই আর আমি আগে থেকেই পরিচিত। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি কোনোভাবে বুঝে যায়। হুম, ওই মানসিক অবস্থা ওর এখন নেই। তা কেমন যাচ্ছে ওর স্কুল? খুবই ভালো, শি ইজ এনজয়িং। আজ তো বললো সপ্তাহে নাকি আরো 2 দিন ক্লাস নিবে। নিলে দিয়ে দে, যতটা সম্ভব ব্যস্ত থাকুক। আকিব হাসলো। যে হুকুম, তোর জন্যই তো সব করা। তবে মেয়েটা ভীষণ ভালো রে, বলে খানিক থামলো আকিব। তারপর আবার বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করি অন্তু। কর। তুই বলেছিলি তোর সাথে ওর কোনো বিশেষ সম্পর্ক নেই, স্রেফ বন্ধু। বন্ধু মানে খুব ভালো বন্ধু তোরা, কথাটা কি সত্যি? সত্যি। আর কোনো সম্পর্ক নেই তোদের? না। অন্তু নিষ্কম্প গলায় বলল, কোথায় যেন তীব্র একটা অভিমান জমে আছে তার। এটা সত্যি যে অন্তু চায়নি নিতু বিষয়টা জানুক। আকিবকে যে সে নিজে বলেছে নিতুকে ফোন করে কাজটা দিতে, এটা গোপনই রাখতে চেয়েছে সে। জানলে হয়তো কাজটা করতোই না নিতু। আবার আকিবের কাছেও নিতুকে প্রশ্নবিদ্ধ করতে চায়নি সে। ফলে তার আর নিতুর সম্পর্ক কিংবা সংকটের কথা কিছুই বলেনি সে। বরং যতটা সম্ভব নিতুর সমস্যাটা আড়াল করেই পরিস্থিতিটা বুঝিয়েছে। অন্তু চায় না তার কারণে আর কোনোভাবেই কোথাও ছোট হোক নিতু। আকিব বলল, তাহলে তোকে একটা কথা বলবো আমি। কি কথা? খুব সিরিয়াস কথা। বল। আজ না। কবে? খুব শীঘ্রই কোনোদিন। আচ্ছা, বলে ফোনটা রাখতে যাচ্ছিল অন্তু। তার আগে আকিব বলল, রাখার আগে প্রশ্নটা শেষবারের মতো আরেকবার করি। বিরক্ত হোস না প্লিজ। বিরক্ত কেন হব বল? স্বাভাবিক গলায় বলল অন্তু, সত্যি নিতুর সঙ্গে তোর বিশেষ কোনো সম্পর্ক নেই? অন্তুর আচমকা মনে হলো সে বুঝতে পেরেছে আকিব তাকে কি সিরিয়াস কথা বলবে। আকিবের সেই সিরিয়াস কথাটা আসলে নির্ভর করছে অন্তুর এই প্রশ্নের উত্তরের উপর। কিন্তু কি উত্তর দিবে অন্তু? খানিক ভাবলো সে, তারপর শান্ত গলায় বলল, না, নেই।